তো আমরা এবার করতে যাচ্ছি কমপ্লেক্স লাইন ইন্টিগ্রাল। প্রথমে আমরা এই লাইন ইন্টিগ্রালটা করব কিন্তু অ্যালং এ কার্ভ। এটা কিন্তু সি, দ্যাট ইজ কার্ভ, দ্যাট ইজ বলতে পারো এই কার্ভের রেসপেক্টেই কিন্তু ইন্টিগ্রেশনটা হবে। এটা কিন্তু এফ জেড নয়, কেউ গুলিয়ে ফেলো না এটাকে এফ জেড দিয়ে, যে একটা কার্ভ আছে তাহলে এটা এফ জেড আর আমরা পয়েন্টগুলো এক্স থেকে বা ওয়াই থেকে তুলবো, তা কিন্তু নয়। পয়েন্টগুলোই কিন্তু এই কার্ভের উপর থেকে উঠবে, দেখতেই পাচ্ছ। তার জন্য এর উপরে Z0 টু Zn কে মার্ক করা আছে। এফ জেড এর কোনো ছবি কিন্তু আমরা আঁকিনি, প্রথম এই ক্লারিফিকেশনটা দিলাম। কিছু দূর যাওয়ার পরেই গুলিয়ে যাবে কোনটা জেড কোনটা এফ জেড। এই ব্যাকা অংশটাকে তোমরা অ্যাজ ওয়েল অ্যাজ কার্ভ ভেবে এফ জেড ধরে নেবে। আমি কিন্তু এফ জেড এর কোনো ছবি আঁকিনি, প্রথমে এই ক্লারিফিকেশনটা সেই জন্য দিয়ে দিলাম। এটা হলো সেই কার্ভ যা বরাবর আমরা ইন্টিগ্রেশন করব। আবারও বলছি, কোনো এফ জেড এর ছবি কিন্তু আমি আঁকিনি বা আঁকার কোনো প্রয়োজনও পড়বে না আমার, সেই জন্যই আমি আঁকিনি। ধরে নিচ্ছি এফ জেড হচ্ছে একটা কন্টিনিউয়াস ফাংশন, যে কন্টিনিউয়াস অ্যালং দ্য অল পয়েন্টস অফ দ্য কার্ভ সি। দ্যাট ইজ এফ জেড একটা কন্টিনিউয়াস ফাংশন এই সি কার্ভের উপরে। দ্যাট ইজ সি পয়েন্টের উপরের প্রত্যেকটা পয়েন্টে ফাংশনের রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালু ইকুয়াল। আমরা ধরে নিচ্ছি সি কার্ভের একটা ফাইনাইট লেন্থ আছে। কোনো কার্ভের ফাইনাইট লেন্থ থাকা মানে আমরা সেই লেন্থটাকে আইডেন্টিফাই করতে পারি বা ক্যালকুলেট করতে পারি, দ্যাট ইজ রেকটিফাই করতে পারি। তার মানে আমরা এখানে সিকে অ্যাজ এ রেকটিফিয়েবল কার্ভ হিসাবে ধরে নিচ্ছি। এবং আবারও বলছি, উপরে যে ছবিটা আঁকা হয়েছে দিস ইজ দ্য ফিগার অফ কার্ভ, নট এফ জেড। আমরা এফ জেড এর কোনো গ্রাফ আঁকি। তাহলে আমরা ধরে নিলাম এফ জেড বি কন্টিনিউয়াস অ্যাট অল পয়েন্ট অফ দ্য কার্ভ সি। সি কার্ভের উপরের প্রত্যেকটা পয়েন্টে এফ জেড কন্টিনিউয়াস। আমরা ধরে নিচ্ছি সি কার্ভের একটা ফাইনাইট লেন্থ আছে, হুইচ উই শ্যাল অ্যাসিউম হ্যাজ এ ফাইনাইট লেন্থ। দ্যাট ইজ সি এর লেন্থকে আমরা রেকটিফাই করতে পারি। সি ইজ এ রেকটিফিয়েবল কার্ভ। প্রথম পোর্শনটা খুবই সোজা, আমরা যেভাবে পার্টিশন নিতাম সেভাবেই আমরা এখানে পার্টিশন নেব। ওখানে আমরা ইন্টারভ্যালের উপরে পার্টিশন নিতাম, এখানে আমরা কার্ভের উপরে পার্টিশন নেব। আমরা এই সি কার্ভের ইনিশিয়াল পয়েন্টটাকে ধরে নিচ্ছি এ, ফাইনাল পয়েন্টটাকে ধরে নিচ্ছি বি। যদি এ আর বি পয়েন্ট মিলে যায় তাহলে সাধারণত এটা একটা ক্লোজ ফিগার ড্র করবে। যদি এ আর বি পয়েন্ট মিলে যায়, এটা এ এবং এটাই বি, যদি এটা ঘটে তাহলে সেটা একটা স্পেসিফিক কার্ভকে ডিফাইন করে, জেনারেল কার্ভ নয়। তাই ভাবার খুব একটা কোনো প্রয়োজন নেই। আমি ধরে নিচ্ছি এই ইনিশিয়াল পয়েন্টটা হচ্ছে এ এবং এই পয়েন্টটা হচ্ছে বি। আমি একে পার্টিশনে সেইভাবেই ভাঙবো যেভাবে আমরা ক্লোজ ডেবিকে ভাঙতাম। এ ইকুয়ালস টু Z0 লেস দ্যান Z1 লেস দ্যান Z2 ডট 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 লেস দ্যান ZR মাইনাস 1 লেস দ্যান ZR ডট 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 Zn মাইনাস 1 লেস দ্যান Zn ইকুয়ালস টু বি। যেখানে এ বি প্রত্যেকটা জেড, সেটা Z0 হোক Z1 হোক, তারা প্রত্যেকে কিন্তু একটা করে কমপ্লেক্স নাম্বার। যারা প্রত্যেকে কিন্তু একটা করে কমপ্লেক্স নাম্বার, যারা প্রত্যেকে একটা করে কিন্তু কমপ্লেক্স নাম্বার। আমি ধরে নিলাম এই পার্টিশন পি কার্ভ সি কে, যে একটা ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস রেকটিফিয়েবল কার্ভ, এন সংখ্যক স্মল কার্ভ ডিভাইড করে, এন সংখ্যক স্মল কার্ভে বা স্মল পার্টে ডিভাইড করে। এখানে ইন্টারভ্যাল শব্দটা ভ্যালিড নয়, কারণ আমরা কোনো স্ট্রেট লাইনের উপরে কাজ করছি না। আই আর ইকুয়ালস টু ZR মাইনাস 1 ZR। যেখানে তোমার দেখে মনে হবে যে এটা ক্লোজ ইন্টারভ্যাল লিখেছে, অ্যাকচুয়ালি আমরা এটা কোনো ইন্টারভ্যাল বোঝাতে চাইছি না, আমরা একটা জোনকে বোঝাতে চাইছি। যে ZR মাইনাস 1 টু ZR নিয়ে আমরা একটা স্মল কার্ভ IR পেয়ে যাব। এখানে কিন্তু এটা লেখাটা ইন্টারভ্যালের মতো হলেও বাস্তবে এটা কিন্তু কোনো ইন্টারভ্যাল নয়, এটা একটা জোনকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আর এর মান যখন 1 ফেলবে, Z0 Z1 দ্যাট ইজ এই ফার্স্ট জোনটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এই আর্কটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। Z1 টু Z2 I2 এই সেকেন্ড আর্কটাকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে। তোমরা আইডেন্টিফাই করতে চাইলে আই এর মাথায় একটা দাগ দিয়ে দিতে পারো, আমরা আর্ক যেভাবে লিখি এরকম দিয়ে দেওয়া যায়।
আইআর মাথায় একটা এরকম আর্ক দিয়ে দিতে পারো। আর ওখানে যেটা আমরা ক্লোজ ইন্টারভ্যাল লিখেছি এটা কিন্তু ইন্টারভ্যাল নয়, এটা একটা আর্ক ডিফাইন করার চেষ্টা করা হয়েছে। এবারে আমরা যেভাবে ট্যাগ চয়েস করতাম, ওখানে প্রত্যেকটা ইন্টারভ্যালের মধ্যে যে কোনো পয়েন্টকে আমরা ট্যাগ ডিক্লেয়ার করতাম, এখানেও করব। Z0 Z1 এর মধ্যে যে কোনো পয়েন্টকে তুমি ট্যাগ কনসিডার করতে পারো। এখানে ছবিতে দেখতে পাচ্ছ আমি জাই1কে ট্যাগ নিয়েছি। এই জাই1 বাস্তবে Z0ও হতে পারে, Z1ও হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি কি বলেছি, উই চুজ ট্যাগ জাইআর বিলংস টু আইআর আরবিটারিলি ফর ইচ আরবি ইকুয়ালস টু 1 to n। দ্যাট ইজ প্রত্যেকটা সাবলেন্থ পোর্শন থেকে বা সাবার্ক পোর্শন থেকে আমরা একটা করে ট্যাগ চয়েস করেছি, জাই1, জাই2, জাইআর, জাইএল। এই জাই কিন্তু ওই ইন্টারভ্যালের যে কোনো পয়েন্ট হতে পারে। স্পেসিফিক্যালি লেফট হ্যান্ড পয়েন্ট নিতেই পারো, রাইট হ্যান্ড পয়েন্টও নিতে পারো, এবং ইন দ্যাট কেস তুমি Z0 Z1 এর ক্ষেত্রে চাইলেই জাই1টা Z1 নিতে পারতে, আবার Z1 Z2 এর ক্ষেত্রে চাইলেই জাই2টাও Z1 নিতে পারতে। দ্যাট ইজ জাই1, জাই2, Z1 একই নিতে পারতে, তাতেও কোনো অসুবিধা নেই। রিম্যান ইন্টিগ্রেশন যখন করিয়েছিলাম এই বিষয়গুলো তোমাদেরকে ডিটেলসে আমি বলেছিলাম তখন, যে এই যাই ইন্টারভ্যালের যে কোনো পয়েন্ট হতে পারে। রিম্যান ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এখানে আর্কের মধ্যে যে কোনো পয়েন্ট হতে পারে। দ্যাট ইজ জাই1, জাই2, Z1 ইকুয়াল নিলেও কোনো প্রবলেম কিন্তু নেই। তো আমরা ওখানে যেভাবে রিম্যান সাম ডিফাইন করতাম এখানেও সেভাবেই করব, শুধু ওখানে লেন্থ অফ ইন্টারভ্যাল ছিল, এখানে লেন্থ অফ আর্ক দিয়ে সেটা কনভার্ট হবে। ওখানে আমরা লিখতাম কি এস পি ডট এফ, নিশ্চয়ই তোমাদের মনে আছে আমি লিখতাম এস পি ডট এফ। এখানে আর পি ডট এফটা আমরা লিখিনি, নর্মাল এস দিয়ে লিখেছি। দ্যাট ইকুয়ালস টু কী ছিল, ওই জাই পয়েন্টের ফাংশনাল ভ্যালু এফ জাই আর। অবজার্ভ করে দেখো এই জাই কিন্তু কোনো না কোনো কমপ্লেক্স নাম্বার, দ্যাট ইজ এফ জাই আর, সে কিন্তু কোনো একটা কমপ্লেক্স ভ্যালুকেই ডিফাইন করবে। ইনটু ওখানে ছিল লেন্থ অফ ইন্টারভ্যাল, এখানে আছে লেন্থ অফ আর্ক জাই আর মাইনাস জাই আর, এই জেড আর মাইনাস জেড আর মাইনাস 1। তার আমরা সাম নেব আর ইকুয়ালস টু 1 to n। দ্যাট ইজ সামেশন আর ইকুয়ালস টু 1 to n এফ অফ জাই আর লেন্থ অফ দ্য আর্ক জেড আর মাইনাস 1। আমরা যখন এটাকে রিয়ালের ক্ষেত্রে করতাম এটা দিত সাম অফ এরিয়াস অফ এন রেক্ট্যাঙ্গেলস, বাট এখানে হুবহু সেই ধরনের ফ্যাক্টর কিন্তু আসবে না, কারণ এখানে জেড আর মাইনাস 1 এটা কোনো স্ট্রেট লাইন বা একটা স্ট্রেট লেন্থকে ডিফাইন করে না, এখানে এটা একটা আর্কের লেন্থ। তাই হুবহু সেই কনসেপ্টটা ঘুরে আসবে না যে সাম অফ এরিয়াস অফ এন রেক্ট্যাঙ্গেলস। যারা রিম্যান ইন্টিগ্রেশন পড়েছো আমার কাছে তারা বিষয়গুলো বুঝতে পারবে। আমি ওখানে যেভাবে করাতাম আমি এখানেও বিষয়টা সেইভাবেই তৈরি করার চেষ্টা করছি যাতে কনসেপ্টটা পুরোপুরি তৈরি হয়। ওখানে আমরা এফ জাই আর ইন্টু লেন্থ অফ আইআর বলতে বলতাম সাম অফ এরিয়াস অফ এন রেক্ট্যাঙ্গেল, ওই করসপন্ডিং হাইট গুণ ব্রেথ, বাট এখানে কিন্তু সেটা আসবে না হুবহু। তো যাই হোক, তাহলে আর এর ভ্যালু যদি 1 বসাই আমরা পাচ্ছি এফ জাই 1 ইন্টু Z1 মাইনাস Z0, আর এর ভ্যালু যদি 2 বসাই এফ জাই 2 ইন্টু Z2 মাইনাস Z1, আর এর ভ্যালু n বসালে দিস। দ্যাট ইজ এই যে যোগফলটা এটাকেও আমরা করসপন্ডিং রিম্যান সাম বলবো অন ক্লোজ ডেবি। এখানেও কিন্তু ক্লোজ ডেবি বলতে কোনো ইন্টারভ্যাল বোঝানো হচ্ছে না, এটা কিন্তু আর্ক সিকে বোঝানো হচ্ছে। দ্যাট ইজ সি আর্ককে আমরা বলতে চাইছি এ থেকে স্টার্ট করে বি অবধি আর্ক ওয়াল ডিস্টেন্স। তোমরা চাইলেই ক্লোজ ডেবির মাথাতেও এখানে একটা দাগ দিয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, বাট ক্লোজ ডেবি লিখলেও কোনো সমস্যা নেই। এটা নিয়ে কেউ কনফিউজড হয় না যে স্যার মুখে বলছেন কিন্তু লিখছেন, লেখা যায়, লেখাতে কোনো প্রবলেম নেই। অনেক সময় চাইলে আমরা এর উপরে একটা এরকম দাগ দিয়ে দিতে পারি, তাতে সেটা আর বুঝিয়ে দেবে, সেটা দিয়ে দিতে পারো। তো জেডকে মাইনাস 1 এই আর্কের লেন্থটাকে আমরা ডেল্টা জেডকে দিয়ে ডিফাইন করছি। তাহলে এফ জাই আর যেমন ছিল থেকে গেল, জেড আর মাইনাস 1টা হয়ে গেল ডেল্টা জেড আর। দিস ইজ এস। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা রিম্যান ইন্টিগ্রেশনে কি করতাম, এরপর করসপন্ডিং পার্টিশন পয়েন্টগুলোকে বাড়াতে থাকতাম, এমনভাবে বাড়াতে থাকতাম যাতে সাব ইন্টারভ্যালের সংখ্যাগুলো বাড়ে এবং একটা সময়তে এমন আসে তাদের নর্মটা টেন্ডস টু 0 হয়। দ্যাট ইজ ম্যাক্সিমাম অফ লেন্থ অফ অল সাব ইন্টারভ্যাল টেন্ডস টু 0 হয়। ইন দ্যাট কেস এসের যে লিমিটিং ভ্যালু সেটাই পেতাম আমরা নর্মাল ইন্টিগ্রেশন। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা লিমিট নর্ম পি টেন্ডস টু 0 এস পি ডট এফ, তার ভ্যালুটাকে বলতাম ইন্টিগ্রেশন
a to b fx dx, integration a to b fx dx, limit norm p tends to 0 sp dot f কে আমরা বলতাম ইন্টিগ্রেশন a to b fx dx। এখানে নর্মটা বলতে আমরা কি বুঝতাম, ম্যাক্সিমাম অফ অল সাব লেন্থ অফ অল সাব ইন্টারভ্যাল, ম্যাক্সিমাম অফ IR লেন্থ অফ অল সাব ইন্টারভ্যাল। এই নর্মটা টেন্ডস টু 0 হতো এবং আমরা পার্টিশন পয়েন্ট যত বাড়াতাম এই নর্মের ক্যালকুলেশনটা তত স্মুথ হতো, IR এর সংখ্যা তত বৃদ্ধি পেত। তাহলে এখানেও ঘটনাটা কিন্তু সেই একই। আমরা সাব ইন্টারভ্যাল বা সাব ডিভিশন, এখানে ইন্টারভ্যাল নয় সরি, সাব আর্ক এনের সংখ্যাকে এমনভাবে বাড়াবো যাতে দ্য লার্জেস্ট কর্ড লেন্থ ডেল্টা জেড আর টেন্ডস টু 0 হয় এবং ডেল্টা জেড আর টেন্ডস টু 0 হলে এর লিমিটিং ভ্যালুই দেবে কি না ইন্টিগ্রেশন ভ্যালু। Let the number of subdivision n increases in such a way that the largest of the chord length delta zr approaches to 0, একদম similar to limit norm p tends to 0। ওখানে আমরা বলতাম আমরা পার্টিশন পয়েন্ট এমনভাবে বাড়াবো যাতে নর্মটা টেন্ডস টু 0 হয় এবং লিমিট নর্ম p tends to 0 sp dot f এর ভ্যালুটাই দেবে ইন্টিগ্রেশন। এখানে আমরা n এর সংখ্যা এমনভাবে বাড়াবো যাতে তাদের লেন্থ ডেল্টা জেড এর ম্যাক্সিমাম কোয়ান্টিটিটা অ্যাপ্রোচ করে 0 কে। তাহলে আমরা জানি এই fz একটা সামে কনভার্জ করবে এবং সেই কনভার্জিং ভ্যালুটাকেই আমরা বলবো লাইন ইন্টিগ্রাল, দ্যাট ইজ লিমিট নর্ম limit delta z tends to 0 s এর ভ্যালু দ্যাট ইজ লিমিট ডেল্টা z tends to 0 this quantity corresponds to integration over a to b fz dz or integration over c fz dz। সেটাই এখানে বলা আছে then since fz is continuous the sum s approaches to a limit which does not depend on the mode of subdivision। যখনই টেন্ডস টু 0 হবে আমি কতগুলো পার্টিশন নিয়েছিলাম, কতগুলো পয়েন্টে ভেঙেছিলাম, কতগুলো সাবলেন্থ নিয়েছিলাম এর উপরে ডিপেন্ড করবে না এবং এই ভ্যালুটিকেই আমরা বলবো লাইন ইন্টিগ্রাল অফ দ্য ভ্যালু। তাহলে এখানে কনসেপ্টটা একটু বদলে গেল। এখানে লিমিট ডেল্টা জেড তার ম্যাক্স ভ্যালু ম্যাক্সিমাম of delta z tends to 0 SPF এর ভ্যালু হচ্ছে ইন্টিগ্রেশন a to b fx dx বা অনেক সময়তে ইন্টিগ্রেশন ওভার c, দ্যাট ইজ যে কার বরাবর ইন্টিগ্রেট হচ্ছে f, এইভাবেও লেখা হয়। দিস ইজ দ্য লাইন ইন্টিগ্রাল, দিস ইজ দ্য লাইন ইন্টিগ্রাল। তাহলে লেখা হয়েছে দিস ইজ কল্ড দ্য কমপ্লেক্স লাইন ইন্টিগ্রাল অর সিম্পলি লাইন ইন্টিগ্রাল অফ fz along the curve c, or the definite integral of fz from a to b along the curve c. In such case fz is said to be integrable along c, fz কে আমরা c বরাবর একই লেখা এগুলো সব। If fz is analytic at all point of the region R and c is the curve lying in R, then fz is continuous, therefore integrable along c। যদি fz কার্ভটা অ্যানালিটিক হয়, অ্যানালিটিকের ডেফিনেশন তো আগেই করিয়েছি, ওই রিজিয়ন আর এ এবং সি কার্ভটাও যদি আর রিজিয়নে থাকে তাহলে এফজেড শুধুমাত্র ইন্টিগ্রেবল হবে না, কন্টিনিউয়াসও হবে এবং কন্টিনিউয়াস হওয়া মানেই সে ইন্টিগ্রেবল হবে। তাই শুধুমাত্র ইন্টিগ্রেবল নয়, তখন একটা অ্যাডিশনাল প্রপার্টি পাবে কন্টিনিউয়াস, এবং কন্টিনিউয়াস হবেই, তার একটা আলাদা কারণও আছে। এফজেড অ্যানালিটিক মানেই তো এফজেড কন্টিনিউয়াস। তাহলে এফজেড অ্যানালিটিক যদি হয় এফজেড ইন্টিগ্রেবলও হবে, কন্টিনিউয়াসও হবে। পার্ট অ্যাডিশনাল পার্ট হচ্ছে সিটাকেও ওই রিজিয়ন আর এর মধ্যেই থাকতে হবে। তো এত কিছুর মধ্যে মেন যে পার্টটা আমাদের দরকার সেটা হচ্ছে এই পার্টটা, এই পার্টটা কিন্তু আমাদের লাগবে। এফজেড বলে দিয়েছে ইউ প্লাস আইভি, তাহলে ইন্টিগ্রেশন ওভার সি এফজেড ডিজেড, এটা তো একটা কমপ্লেক্স ইন্টিগ্রেশন। এক্ষেত্রে আমরা এটাকে লাইন ইন্টিগ্রাল হিসেবে ভেক্টরে করেছি, মনে করে দেখো প্রত্যেকেই ভেক্টরে এটা অ্যাজ এ লাইন ইন্টিগ্রাল করেছো, এখানেও লাইন ইন্টিগ্রাল বা কমপ্লেক্স লাইন ইন্টিগ্রাল, তার একটা ডেফিনিট কমপ্লেক্স ফর্ম থাকা উচিত। সেই ফর্মটাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে। ধরে নাও এফজেড হচ্ছে ইউ প্লাস আইভি, বসিয়ে দিলাম, জেড হচ্ছে এক্স প্লাস আই ওয়াই, তাহলে ডিজেড হচ্ছে ডিএক্স প্লাস আইডি ওয়াই।
তাহলে এর কমপ্লেক্স ভ্যালুয়েশনটা কত হবে খেয়াল করে দেখো ইউডিএক্স মাইনাস মাইনাস কেন কারণ আইভি আই ডিওয়াই দ্যাট ইজ আই স্কোয়ার ডিওয়াই তাহলে মাইনাস ভিডিওয়াই প্লাস আই ইন্টু ভিডিএক্স প্লাস ইউডিওয়াই দ্যাট ইজ ইন্টিগ্রেশন ওভার সি এফ জেড ডিজেড যদি এফ জেড এর এক্সপ্লিসিট ফর্মটা আমাদের জানা থাকে ইউআর দ্যাট ইজ রিপ্রেজেন্টেশনটা জানা থাকে তাহলে অ্যাকচুয়ালি কমপ্লেক্স ইন্টিগ্রেশনটা হবে ইন্টিগ্রেশন ওভার সি ইউডিএক্স মাইনাস ভিডিওয়াই প্লাস আই ইন্টু ইন্টিগ্রেশন ওভার ভিডিএক্স প্লাস ইউডিওয়াই। এবারে লাইন ইন্টিগ্রালের কিছু প্রপার্টি আছে যেগুলো আমরা দেখে নেব খুবই জেনারেল প্রপার্টি কঠিন কোনো প্রপার্টি নয় ধরে নাও ইনিশিয়ালি এফজেড এবং জিজেড দুটো ইন্টিগ্রেবল ফাংশন অ্যালং দ্য কার্ভ সি তার মানে এফজেড প্লাস জিজেড এর ইন্টিগ্রেশন করাও যা ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন করে তাদের সাম ভ্যালু নেওয়াও তাই দ্যাট ইজ ইন্টিগ্রেশন ওভার সি এফজেড প্লাস জিজেড ডিজেড ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার সি এফজেড ডিজেড প্লাস ইন্টিগ্রেশন ওভার সি জিজেড ডিজেড এবং এটাকে তোমরা যে কোনো নাম্বার অফ ফাংশনের জন্য এক্সপ্রেস করতে পারো এফজেড প্লাস জিজেড প্লাস এইচজেড থাকলেও চলবে f1 টু fn এর জন্যও তুমি এক্সপ্রেস করতে পারো কোনো অসুবিধা নেই। ইন্টিগ্রেশন ওভার সি এফজেড ডিজেড মানেই মাইনাস অফ ইন্টিগ্রেশন ওভার মাইনাস সি এফজেড ডিজেড দ্যাট ইজ সি যদি এ টু বি আর্ক লেন্থ হয় মাইনাস সি কিন্তু বি টু এ আর্ক লেন্থ দ্যাট ইজ অপোজিট আর্ক লেন্থ দ্যাট ইজ কোনো আর্ক লেন্থ বরাবর ইন্টিগ্রেট করাও যা তার অপোজিট আর্ক লেন্থ বরাবর ইন্টিগ্রেট করে তাকে মাইনাস দিয়ে গুণ করলে ভ্যালুটা অলওয়েজ সেম থাকবে ওটার মানেই এটা ইন্টিগ্রেশন এ টু বি এফজেড ডিজেড মানে মাইনাস অফ বি টু এ এফজেড ডিজেড। দুটো পার্ট c1 c2 বরাবর এফজেড এর ইন্টিগ্রেশন করাও যা c1 আর c2 বরাবর ইন্ডিভিজুয়ালি ইন্টিগ্রেট করে যোগ করাও তাই মনে রাখতে হবে c1 এর এন্ড পয়েন্ট এক্ষেত্রে c2 এর ইনিশিয়াল পয়েন্ট হতে হবে এবং c2 অথবা c2 এর এন্ড পয়েন্ট c1 এর ইনিশিয়াল পয়েন্ট হতে হবে দ্যাট ইজ এই একটা আর্ক c1 এই একটা আর্ক c2 এই বরাবর কিন্তু ইন্টিগ্রেশনের যোগ হবে না যদি এমন হয় এটা একটা আর্ক c1 এটা একটা আর্ক c2 এই অবধি c1 এই অবধি c1 দ্যাট ইজ c1 এর এন্ড পয়েন্ট c2 স্টার্টিং পয়েন্ট তাহলে c1 c2 বরাবর ডিফারেন্ট যোগ করে ইন্টিগ্রেশন করে যোগ করাও যা c1 প্লাস c2 বরাবর ডিরেক্ট ইন্টিগ্রেশন করাটাও কিন্তু তাই ইন্টিগ্রেশন a টু b fz dz মানে a টু c fz dz প্লাস a টু c1 fz dz প্লাস c1 টু b fz dz c1 কিন্তু a পয়েন্ট আর b পয়েন্টকে যোগ করে যে আর্ক লেন্থ পাচ্ছ তার উপরের আর্কটা পাচ্ছ তার উপরের কোনো পয়েন্ট হতে হবে দ্যাট ইজ এটা a এটা b মাঝখানে যে কোনো পয়েন্ট c1 বরাবর তুমি ইন্টিগ্রেশন ব্রেক করতে পারো c1টা a থেকে b এর উপরেরই কোনো পয়েন্ট হতে হবে ইন্টিগ্রেশন ওভার c fz dz মানে a ইন্টু ইন্টিগ্রেশন ওভার c fz dz কোনো কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করলে সে কনস্ট্যান্টটা রিয়াল কনস্ট্যান্ট হোক বা কমপ্লেক্স কনস্ট্যান্ট হোক ইন্টিগ্রেশন রেজাল্টের কোনো পরিবর্তন হয় না সাধারণত এই প্রপার্টিটা দেওয়ার কোনো দরকার নেই কিন্তু এক্ষেত্রে লিখেছি কারণ কনস্ট্যান্টটা কমপ্লেক্স কনস্ট্যান্টও হতে পারে ইন্টিগ্রেশন a1 f1z a2 f2z an fnz dz ওভার c মানে ইন্টিগ্রেশন ওভার a1 ইন্টিগ্রেশন ওভার c f1z dz তাকে তুমি a1 দিয়ে গুণ করো প্লাস a2 ইন্টু ইন্টিগ্রেশন ওভার c f2z dz আপ টু an ইন্টু ইন্টিগ্রেশন ওভার c fnz dz যেখানে a1 আপ টু an রিয়াল কমপ্লেক্স যে কোনো কনস্ট্যান্ট হতে পারে এগুলো খুব সোজা প্রপার্টি ইন্টিগ্রেশন ওভার c fz dz এর মড ভ্যালু লেস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার c মড fz dz এই প্রপার্টি রিম্যান ইন্টিগ্রেশনেও তোমরা করেছিলে আমরা এটাই বোঝাতে চাইছি সেগুলো কমপ্লেক্সের জন্যও ভ্যালিড থাকবে ইন্টিগ্রেশন ওভার c fz dz এর মড ভ্যালু লেস ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ওভার c মড fz dz 9 নম্বর প্রপার্টি ইফ এ ফাংশন fz is continuous on a contour c কোনো ফাংশন fz যদি কোনো কন্ট্যুর c এর উপরে কন্টিনিউয়াস হয় যার লেন্থ হচ্ছে l ধরে নিচ্ছি কন্ট্যুরটার লেন্থ হচ্ছে l এবং m হচ্ছে fz এর আপার বাউন্ড যদি হয় ওই কার্ভের মধ্যে দ্যাট ইজ fz এর ভ্যালু লেস ইকুয়ালস টু m অন c তাহলে ইন্টিগ্রেশন ওভার c fz dz লেস ইকুয়ালস টু m ইন্টু l হবে এটার প্রমাণ কিন্তু চোখ বুজে বলে দেওয়া যায় এটার প্রমাণ তোমাকে আমি এখনই বলে দিতে পারি খুব সোজা প্রমাণ এটার কঠিন প্রমাণ নয়
বলেছে ধরে নাও এই হচ্ছে একটা কন্ট্যুর সি, এই হচ্ছে একটা কন্ট্যুর সি। এই সি যে টোটাল যে লেন্থ, ধরে নাও এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই এবিটা হচ্ছে এল, এবি আর্ক লেন্থটা হচ্ছে বাস্তবে এল, আর্ক লেন্থের ভ্যালুটা বলে দিয়েছে। ক্যাপিটাল এম হচ্ছে এর উপরে যত জেড আছে, এর উপরে যত জেড আছে তার করসপন্ডিং যে এফজেড গুলো, সেটা তো আমি এখানে ড্র করে নিয়ে আগেই বলেছি, তাদের ম্যাক্সিমামটা হচ্ছে ক্যাপিটাল এম, দ্যাট ইজ এম হচ্ছে ম্যাক্সিমাম অফ এফজেড ফর জেড বিলংস টু সি। তার মানে অটোমেটিক্যালি এফজেড গুলো লেস ইকুয়ালস টু এম। তাহলে বলেছে ইন্টিগ্রেশন ওভার সি এফজেড ডিজেড এর মড ভ্যালু লেস ইকুয়ালস টু এম ইন্টু এল। দেখো এটা কত সহজে প্রমাণ করে দেওয়া যায়, এটা কত সহজে প্রমাণ করে দেওয়া যায়। ইন্টিগ্রেশন ওভার সি এফজেড ডিজেড, তুমি আগেই দেখো এফজেড ডিজেড এই ইন্টিগ্রেশনটা লেস ইকুয়ালস টু, আমি বলে দিলাম ইন্টিগ্রেশন ওভার সি মড এফজেড ডিজেড, ঠিক আগেই বলে দিয়েছি, দেখিয়ে দিয়েছি প্রপার্টি মড এফজেড ডিজেড। মড এফজেড আবার লেস ইকুয়ালস টু এম, তাহলে এটা লেস ইকুয়ালস টু এম ইন্টু ইন্টিগ্রেশন ওভার সি ডিজেড। ইন্টিগ্রেশন ওভার সি ডিজেড কি দেবে, আর্ক লেন্থ অফ সি দ্যাট ইজ ক্যাপিটাল এল, বলে দিয়েছে ওর লেন্থ হচ্ছে এল, তাহলে এল। প্রমাণ কমপ্লিট। লাস্ট বলে এটা হচ্ছে সেই আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের প্রপার্টি, দ্য ইন্টিগ্রাল বা লাইন ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন পিডিএক্স প্লাস কিউডিওয়াই defined in a domain D depend only on the end point of C if and only if there exists a function u such that del u del x equals to p, del u del y equals to q। এই ইন্টিগ্রেশন পিডিএক্স প্লাস কিউডিওয়াই শুধুমাত্র সি এর এন্ড পয়েন্টের উপরে ডিপেন্ড করবে যদি পি ইকুয়ালস টু আমরা একটা ফাংশন ইউ, মানে ওই ডোমেনে একটা ফাংশন আমরা ইউ পাই যার জন্য পি কে ডেল ইউ ডেল এক্স এবং কিউ কে ডেল ইউ ডেল ওয়াই ফর্মে লিখতে পারি। এটাও যে কেউ প্রমাণ করে দিতে পারে মিনিমাম ক্যালকুলেশনের সেন্স থাকলে। ইন্টিগ্রেশন বলেছে পিডিএক্স, ইন্টিগ্রেশন বলেছে পিডিএক্স প্লাস কিউ ডিওয়াই, কিউ ডিওয়াই, কিউ ডিওয়াই। পি এর মানে বলে দিয়েছে কত, ডেল ইউ ডেল এক্স। ধরো পি ইকুয়ালস টু ডেল ইউ ডেল এক্স, দ্যাট ইজ আমি ধরে নিচ্ছি বাস্তবে এই ইউ এর অস্তিত্ব আছে যার জন্য পি কে আমি ডেল ইউ ডেল এক্স আকারে লিখতে পারলাম। কিউ হচ্ছে ডেল ইউ ডেল ওয়াই, ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই। এবার তুমি বলো তোমার এটাকে দেখে কি মনে পড়ছে, এই ডেল ইউ ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে কিন্তু ডেল ইউ ডেল এক্স ডিএক্স প্লাস ডেল ইউ ডেল ওয়াই ডিওয়াই কে দেখে কি মনে পড়ছে, টোটাল ডিফারেন্সিয়াল, দ্যাট ইজ ইন্টিগ্রেশন ওভার ডিইউ। ইন্টিগ্রাল আর ডিফারেন্সিয়াল অপারেটর ইনভার্স অপারেটর, তাহলে পড়ে থাকলো কত, ইউ। তাহলে এবার যদি এখানে ইন্টিগ্রেশনের রেঞ্জ এ টু বি থাকে তাহলে আমার ইউ এর উপরে লিমিটটা বসবে কি, লোয়ার লিমিট এ আপার লিমিট বি, দ্যাট ইজ অন্য কোনো পয়েন্টের ভ্যালু লাগছে না, ইউ এর ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট বি মাইনাস ইউ এর ভ্যালু অ্যাট দ্য পয়েন্ট এ। তার মানে এই ইন্টিগ্রেশনটা ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপরে নির্ভর করবে যদি পি ইকুয়ালস টু ডেল ইউ ডেল এক্স কিউ ইকুয়ালস টু ডেল ইউ ডেল ওয়াই হয়, এরকম কোনো ইউ এর অস্তিত্ব থাকে, অ্যাজ ওয়েল অ্যাজ কনভার্সটা, এগুলো সবই তোমরা জানো। তো এই ছিল লাইন ইন্টিগ্রালের প্রপার্টি এবং লাইন ইন্টিগ্রালের কনসেপ্ট। এর পরের ভিডিওতে আমরা প্রবলেমগুলো দেখে নেব।